আয়ুষ্মান ভারত কিন্তু বাংলায় চালু হয়ে গেল, কিন্তু সাধারণ মানুষের কতটা লাভ হলো? একটা পরিবারের মানুষ হঠাৎ হাসপাতালে ভর্তি, ডাক্তার বললেন অপারেশন করতে হবে, খরচ কয়েক লক্ষ টাকা, কিন্তু পরিবারের হাতে সেই টাকা নেই। এবার এবার কি হবে? ধার করতে হবে, জমি বিক্রি করতে হবে, নাকি চিকিৎসাই বন্ধ করে দিতে হবে? ঠিক এই জায়গাতেই আয়ুষ্মান ভারত প্রকল্পের গুরুত্ব। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়ার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই প্রকল্পে সাধারণ মানুষ আসলে কি সুবিধা পাবেন, কারা পাবেন, কত টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাওয়া যাবে, আর রাজ্যের বাইরে গিয়ে অসুস্থ হলেও কি এই সুবিধা পাওয়া যাবে? এই বিষয়গুলো নিয়ে আজ খুব সহজ ভাষায় বুঝে নেব। সরকারি তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় 1,43,00,000 পরিবার, অর্থাৎ প্রায় 6 কোটি মানুষকে স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনার কথাও বলা হয়েছে। এর মধ্যে কেন্দ্রের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PMJAY এর পাশাপাশি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাও চালু হয়েছে, অর্থাৎ কেন্দ্রের নির্দিষ্ট যোগ্যতার মধ্যে যারা পড়বেন তারা PMJAY এর সুবিধা পাবেন, আর কেন্দ্রীয় মানদণ্ডের বাইরে থাকা নির্দিষ্ট যোগ্য রাজ্যবাসীর জন্য রাজ্যের স্বাস্থ্য বীমার ব্যবস্থা থাকবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, আয়ুষ্মান ভারত মানে কিন্তু আপনার হাতে সরকার 5 লক্ষ টাকা তুলে দেবে এমন নয়। PMJAY এর আওতায় যোগ্য পরিবার বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার জন্য স্বাস্থ্য কভার পেতে পারে, অর্থাৎ আপনার বা পরিবারের কারো এমন কোনো চিকিৎসা দরকার হলো যেটা প্রকল্পের আওতায় রয়েছে এবং আপনি একটি তালিকাভুক্ত হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী চিকিৎসার খরচ এই কভারের মধ্যে আসতে পারে। এখানে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া খুব জরুরি, শুধু পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই প্রত্যেক মানুষ স্বয়ংক্রিয়ভাবে এই 5 লক্ষ টাকার সুবিধা পাবেন এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। এই প্রকল্পের নির্দিষ্ট এলিজিবিলিটি বা যোগ্যতার নিয়ম রয়েছে, তাই আপনার পরিবার প্রকল্পের আওতায় আছে কিনা সেটা কিন্তু আগে যাচাই করতে হবে। এবার আসি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কথায়। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই রাজ্য সরকারের নিজস্ব স্বাস্থ্য বীমা ব্যবস্থাও চালু হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে, যারা কেন্দ্রের PMJAY এর যোগ্যতার মধ্যে পড়ছেন না, তাদের মধ্যে নির্দিষ্ট যোগ্য পরিবারকে স্বাস্থ্য সুরক্ষার আওতায় নিয়ে আসা, অর্থাৎ একজন মানুষ কেন্দ্রের তালিকায় নেই বলেই যেন পুরোপুরি স্বাস্থ্য বীমার বাইরে চলে না যান। এই জায়গাটাই এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। এখন ধরুন আপনি পশ্চিমবঙ্গে থাকেন, কিন্তু আপনার ছেলে চাকরির কারণে বেঙ্গালুরুতে থাকে, অথবা পরিবারের কেউ দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ বা অন্য কোনো রাজ্যে কাজ করেন, সেখানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, বাংলায় করা আয়ুষ্মান কার্ড নিয়ে অন্য রাজ্যে চিকিৎসা করানো যাবে? এখানেই তো এই PMJAY এর পোর্টাবিলিটি সুবিধাটা গুরুত্বপূর্ণ। প্রকল্পের যোগ্য উপভোক্তা দেশের অন্য প্রান্ত তালিকাভুক্ত হাসপাতালে গিয়ে চিকিৎসার সুবিধা নিতে পারবেন, অর্থাৎ এই সুবিধা শুধুমাত্র পশ্চিমবঙ্গের হাসপাতালের মধ্যে আটকে নেই, দেশের অন্য রাজ্যেও তালিকাভুক্ত হসপিটালের মাধ্যমেও আপনি সেই সুযোগ সুবিধা পেতে পারবেন। এটা সাধারণ মানুষের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটা একটু ভাবুন। আজকাল কত মানুষ কাজের জন্য নিজে বাইরের রাজ্যে থাকেন, কেউ কেরালায় থাকেন, কেউ মহারাষ্ট্রে, কেউ দিল্লিতে, কেউ বেঙ্গালুরুতে। অসুখ তো আর দেখে আসে না যে আপনি নিজের রাজ্যে আছেন নাকি অন্য রাজ্যে। তাই বাইরে গিয়ে অসুস্থ হওয়ার পরেও যদি স্বাস্থ্য বীমা সুবিধা পাওয়া যায়, সেটা নিঃসন্দেহে একটা বড় সুবিধা। আর একটা বিষয় নিয়ে অনেকের প্রশ্ন আছে, সবসময় কি আয়ুষ্মান কার্ড পকেটে নিয়ে ঘুরতে হবে? প্রকাশিত তথ্য অনুযায়ী পুরো প্রক্রিয়াটি ডিজিটাল এবং বেনিফিশিয়ারির তথ্য পোর্টালে থাকার কথা বলা হয়েছে, তাই সবসময় হাতে ফিজিক্যাল কার্ড না থাকলেও ডিজিটাল সিস্টেমের মাধ্যমে বেনিফিশিয়ারি ডিটেলস যাচাই করার ব্যবস্থা রয়েছে। তবে আমার পরামর্শ থাকবে, আপনার আয়ুষ্মান কার্ডের ডিজিটাল কপি মোবাইলে রেখে দিন। পরিবারের অন্য সদস্যদের কাছেও প্রয়োজনীয় তথ্য থাকলে আরো ভালো। তবে এখানে একটা ভুল ধারণা দূর করা দরকার, আয়ুষ্মান কার্ড আছে মানেই আপনি দেশের যে কোনো হাসপাতালে গিয়ে যে কোনো চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করে নিতে পারবেন, বিষয়টা কিন্তু এমন নয়। হাসপাতালটিকে এই প্রকল্পের তালিকাভুক্ত হাসপাতাল হতে হবে এবং আপনি যে চিকিৎসা করাচ্ছেন সেটাও সংশ্লিষ্ট প্যাকেজ বা কভারেজের মধ্যে থাকতে হবে। তাই
হাসপাতালে যাওয়ার আগে অবশ্যই জেনে নেবেন ওই হাসপাতাল এই কার্ডের আওতায় আছে কিনা এবং আপনার প্রয়োজনীয় চিকিৎসাটি এই প্রকল্পের মধ্যে কভার কিনা। এখন আসি আরো একটা গুরুত্বপূর্ণ জায়গায়, সাধারণ মানুষের বাস্তব সমস্যা। ধরুন একজন দিনমজুর বা ছোট চাকরি করা মানুষ, তার পরিবারের কারো হার্টের সমস্যা ধরা পড়লো, চিকিৎসক বললে দ্রুত অপারেশন করতে হবে, খরচ কয়েক লক্ষ টাকা। এই ধরনের পরিস্থিতিতে একটা স্বাস্থ্য বীমা পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তখনই বোঝা যায়, কারণ তখন শুধু রোগের সঙ্গে লড়াই হয় না, টাকার সঙ্গে লড়াই করতে হয়। অনেক পরিবারকে ধার করতে হয়, কারো শয্যায় শেষ হয়ে যায়, কেউ আবার সম্পত্তি বিক্রি করার কথা ভাবেন। যদি সেই পরিবার প্রকল্পের যোগ্য হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রকল্পের আওতায় থাকে, তাহলে এই ধরনের বড় চিকিৎসার খরচ সামলানোর ক্ষেত্রে স্বাস্থ্য বীমাটা অনেকটা আর্থিক সুরক্ষা দিতে পারে। তবে এখানেই সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জও রয়েছে। কাগজে কলমে কোটি কোটি মানুষকে স্বাস্থ্য বীমার আওতায় আনা এক জিনিস, আর সেই সুবিধা বাস্তবে হাসপাতালের দরজায় গিয়ে পাওয়া আরেক জিনিস। সাধারণ মানুষ চাইবেন হাসপাতালে গিয়ে যেন তাকে একটা কাউন্টার থেকে আরেকটা কাউন্টারে ঘুরতে না হয়, প্রকল্পের আওতায় চিকিৎসা হলে যেন অযথা টাকা চাইতে না পারে কেউ, আর রোগীর পরিবার যেন পরিষ্কারভাবে জানতে পারে কোন চিকিৎসা কভার, কোনটা নয় এবং কোথায় অভিযোগ করতে হবে। কারণ একজন সাধারণ মানুষ যখন হাসপাতালে যান তখন তার হাতে সরকারি প্রকল্পের নিয়মকানুনের বই থাকে না, তিনি শুধু জানেন আমার একটা কার্ড আছে, আমার চিকিৎসা দরকার। তাই এই প্রকল্পের সাফল্য অনেকটাই নির্ভর করবে হাসপাতাল এবং প্রশাসনিক ব্যবস্থাটা কতটা সহজভাবে সাধারণ মানুষের সামনে কাজ করছে তার উপর। আরেকটা বিষয় হলো ওষুধের দাম। শুধু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করালেই তো চিকিৎসা শেষ হয়ে যাবে না। অনেক রোগীকে মাসের পর মাস ওষুধ খেতে হয়। ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্টের সমস্যা বা অন্য দীর্ঘমেয়াদী অসুখের ক্ষেত্রে ওষুধের খরচও পরিবারের উপর বড় চাপ তৈরি করে। তাই রাজ্যে জনঔষধি কেন্দ্র এবং অমৃত ফার্মেসি বাড়ানোর পরিকল্পনা সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ চিকিৎসার খরচ কমানোর লড়াই শুধু হাসপাতালের বিল কমানোর মধ্যে সীমাবদ্ধ নয়, ওষুধের খরচ কমানোরও তার একটা বড় অংশ। এখন প্রশ্ন হচ্ছে আপনার কি করা উচিত? প্রথম কাজ, আপনার পরিবার আয়ুষ্মান ভারত বা রাজ্যের স্বাস্থ্য বীমা যোজনার আওতায় আছে কিনা সেটা যাচাই করুন। দ্বিতীয়ত, আপনার বেনিফিশিয়ারি ডিটেলস এবং কার্ডের ডিজিটাল কপি মোবাইলে রেখে দিন। তৃতীয়ত, হাসপাতালে যাওয়ার আগে হাসপাতালটি তালিকাভুক্ত কিনা জেনে নিন। আর চতুর্থত, কোনো চিকিৎসার আগে পরিষ্কারভাবে জেনে নিন সেই চিকিৎসা প্রকল্পের আওতায় রয়েছে কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কেউ যদি সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে অযথা টাকা দাবি করে, তাহলে সতর্ক থাকবেন। কোনো দালালের কথায় বা শুধু মুখে শোনা তথ্যের উপর নির্ভর না করে সরকারি পোর্টাল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য যাচাই করাই সবচেয়ে নিরাপদ। সবশেষে একটাই কথা বলবো, আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা নাম যাই হোক, সাধারণ মানুষের কাছে এই প্রকল্পগুলোর আসল মূল্য তখনই বোঝা যাবে যখন একটা পরিবার বড় অসুখের সামনে দাঁড়িয়ে অন্তত এই নিশ্চয়তাটা পাবে যে চিকিৎসার খরচের পুরো বোঝাটা তাদের একার কাঁধে পড়বে না। কারণ অসুখের সময় একজন মানুষের চিন্তা হওয়া উচিত কিভাবে সুস্থ হব, চিকিৎসার টাকা কোথা থেকে জোগাড় করব সেটা নয়। তাই আপনার পরিবার এই প্রকল্পের আওতায় আছে কিনা আজই একবার যাচাই করে রাখুন, কারণ প্রয়োজনের সময় একটা সরকারি স্বাস্থ্য বীমা আপনার পরিবারের জন্য শুধু একটা কার্ড নয়, একটা বড় আর্থিক সুরক্ষা হয়ে উঠতে পারে। আজকের ভিডিও এটুকুই। এই বিষয় নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।